প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে আজকে আমরা পাঠ 5 কাণ্ডের বিভিন্ন অংশ নিয়ে আলাপ আলোচনা করব। আসো দেখি, আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি। এটাই গাছের কাণ্ড, অর্থাৎ যে অংশটুকু আঁকড়ে ধরে গাছে উঠি সেটাই গাছের কাণ্ড। কুল বা বরই গাছের যে ডালে বসে কুল খাই, এগুলো শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। এতে পর্বমধ্য ও মুকুল থাকে। আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম পর্বমধ্য কি, মুকুল কি। তারপরে আসো দেখি, এই যে দেখতেছো একটা উদ্ভিদের অংশ, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব। দুই পর্বের মাঝখানের এই অংশটুকু বলা হয় পর্ব মধ্য। এবং এই যে দেখতেছো এই এই পর্ব থেকে যে তোমার মুকুল বের হয় সেগুলোকে মুকুল বলা হয়। এখন দেখো, আমরা এই মুকুল আবার কক্ষ থেকেও বের হয়, অগ্রভাগ থেকে বের হয়, ওটা পরে আসতেছে। আসো দেখি যে পর্ব কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। এই স্থান থেকে, এই যে পর্ব থেকে পাতা বের হয়েছে, পর্বের অংশ থেকে পাতা বের হয়েছে, সুতরাং এটাকে পর্ব বা সন্ধি বলে। পর্বমধ্য, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। এই তো পর্বের মধ্যে আমরা কিন্তু কোনো মূলও দেখতেছি না, কোনো পাতা, কোনো কিছু দেখতেছি না, এখানে প্লেন থাকে সর্বদা। মুকুল, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। এটা হলো কাণ্ড, এটা হলো পাতা। তাহলে দেখো, এখানে একটা কোণ তৈরি করেছে না, এখানে একটা কোণ তৈরি করেছে, এখানে একটা কোণ তৈরি করেছে। এটাই হলো কি পত্রকক্ষ। সাধারণত মুকুল এ পত্রকক্ষে জন্মে। যে মুকুল বলা হয়েছে, যে মুকুল এই পত্রকক্ষে জন্মে। তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে, এই শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। তাহলে আমরা আবার একটু দেখে নিই যে অগ্রভাগে মুকুল তৈরি হয় সেটাকে অগ্রমুকুল, এবং কক্ষ থেকে যে মুকুল তৈরি হয় সেটাকে কাক্ষিক মুকুল বলে। এর পরবর্তীতে আসো দেখি কাণ্ডের শ্রেণীকরণ। একটি আম গাছের কাণ্ড, একটি লাউ গাছের কাণ্ড এবং একটি নারকেল গাছের কাণ্ড লক্ষ্য করি। মানে আমরা এই কাণ্ডগুলো লক্ষ্য করে যদি দেখি কোনটির কাণ্ড বেশ শক্ত, তাহলে নিশ্চয়ই উত্তর আসে আম গাছ এবং নারকেল গাছই হবে, কারণ লাউ গাছ দুর্বল। কোনোটি দুর্বল, আবার কোনোটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আম গাছের মধ্যে শাখা প্রশাখা আছে, লাউ গাছ দুর্বল, নারকেল গাছ আবার কোনো প্রকার শাখা প্রশাখা নেই। এ থেকে ধারণা করা হয় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, তবে এদের প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সবল কাণ্ড, আর একটা হলো দুর্বল কাণ্ড। সবল কাণ্ড, এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে। যেমন আম, জাম, নারকেল, তাল ইত্যাদি গাছের কাণ্ড। এই গাছগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছো এবং খুবই শক্ত, দৃঢ় হয়। এই কাণ্ডগুলো কোনোটির শাখা প্রশাখা আছে, আবার কোনোটির শাখা প্রশাখা নেই। সুতরাং সবল কাণ্ড দুই প্রকার শাখা প্রশাখার উপর ভিত্তি করে। একটা হলো অশাখ কাণ্ড, আর একটা হলো শাখান্বিত কাণ্ড। অশাখ কাণ্ড দেখি আমরা, এসব কাণ্ডে কোনো শাখা হয় না, কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে। এই যে দেখতেছি নারকেলের কাণ্ড, এর মধ্যে কোনো প্রকার শাখা প্রশাখা নেই, লম্বাভাবে বেড়ে উঠেছে। এর শীর্ষ পাতা মুকুট থাকে, যে শীর্ষভাগে পাতার মুকুট থাকে। খেয়াল করলে দেখবে নারকেল, তাল, সুপারি ইত্যাদি গাছের কাণ্ড এ ধরনের হয়। শাখান্বিত কাণ্ড, আমরা পাশেই দুটো গাছ দেখতে পাচ্ছি, তারা কিন্তু আবার শাখাযুক্ত।
শাখান্বিত কাণ্ডের মধ্যে আবার বিভিন্ন ধরনের রূপ আছে, সেগুলো কি মঠ আকৃতি। মঠ কি? মঠ হলো বৌদ্ধ ধর্ম আছে না, বৌদ্ধ ধর্মের উপাসনালয়, সেটাকে মঠ বলে। আমি একটু তোমাদের দেখাবো মঠটা। এই মঠ তোমরা যারা যাবে চট্টগ্রামের ওইদিকে যাবে তারা দেখতে পারবে, ওখানে বৌদ্ধ ধর্মের পরিমাণটা বেশি, ওখানে এরকম মঠ থাকে। অর্থাৎ বলা চলে যে এটা হলো মঠ হয়, যে অর্থাৎ উপরের দিকটা শুরু হয়, নিচের দিকটা থাকে তোমার এরকম, এটার দরজা, এটাকে মঠ বলে। অর্থাৎ দেখো যে বলছি, কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখার সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠের ন্যায় দেখায়। অর্থাৎ এই পুরো গাছটাকে, এই যে দেখতেছ মঠের মতো দেখা যাচ্ছে। এই গাছের নিচের দিকে শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। এই যে উপরের দিকে শাখাগুলো ছোট, তোমাদের স্কুলে এই দেবদারু গাছ যদি থাকে তুমি ভালো করে খেয়াল করে যে এরা এইরকম দেখতে। সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপর দিয়ে ক্রমশ শুরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে, যেমন দেবদারু, বিলেতি ঝাউ ইত্যাদি গাছ এরকম এ ধরনের কাণ্ড দেখা যায়। এরপরে গম্বুজ আকৃতি। কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো মোটা হয় এবং শাখা ও প্রশাখা এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটি একটি গম্বুজের ন্যায় দেখায়। আম, কাঁঠাল। গম্বুজ তোমরা জানো, গম্বুজ হলো মসজিদের মধ্যে যে গম্বুজ থাকে, আমরা জানি মসজিদের মধ্যে এরকম গম্বুজ থাকে। এটা হলো কি, ধরো মসজিদের দরজা এরকম থাকে, আর ধরো এইখানে এই তো মসজিদ, এই যে এটাকে গম্বুজ বলে। যেমন 60 গম্বুজ মসজিদ। এই যে আম জাম কাঁঠালি গাছগুলো কিন্তু এরকম হয়ে, এটা তো এক সাইডে কেটে গেছে, আসলেও প্রকৃতপক্ষে এরকম গম্বুজ আকৃতির হয়। এই যেরকম গম্বুজ আকৃতির হয়, যেমন আম, কাঁঠাল, জাম ইত্যাদি এরকম এরা গম্বুজ আকৃতির হয়। তৃণকাণ্ড। তৃণ মানে ঘাস। এসব কাণ্ডের পর্ব ও পর্ব মধ্যে খুবই স্পষ্ট। পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা দেয়। পর্ব তো যেহেতু জানলা যে অংশটুকু পর্ব। অস্থানিক মূল হলো প্রধান মূল ছাড়া যে অন্যান্য মূলগুলো থাকে গোচ্ছাকার, সেগুলোই মূলত অস্থানিক মূল। অর্থাৎ ভ্রূণমূল ব্যতি রেখে যদি গাছের অন্যান্য কোনো অংশ থেকে মূল তৈরি হয়, সেগুলোই তো আমরা জানি অস্থানিক মূল। পূর্বের ভিডিওতে তোমরা দেখেছ, যেমন বাঁশ, আখ, তারপরে নলখাগড়া, এরা হলো তৃণজাতীয় উদ্ভিদ। তৃণ মানে ঘাস। ক্ষেত্র বিশেষ এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে। আমরা বাঁশ কাটলে তার ভিতরে ফাঁপাই দেখব, নলখাগড়ার ভিতরেও ফাঁপা থাকে, আখের ভিতরে ভরা রসে পরিপূর্ণ থাকে অবশ্য। দুর্বল কাণ্ড। এবার আমরা দেখব দুর্বল কাণ্ড কি। কিছু উদ্ভিদের কাণ্ড খারাপভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাঠ থাকে না, তাই এরা দুর্বল ও নরম। এদের কোনোটি লতানু, কোনোটি শয়ান, আবার কোনোটি আরোহিণী। ক্রিপার বা লতানু এরকম এইসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এই যে দেখো, এই যে মূল কাণ্ড হলো এটা, এই যেটা ঠিক মাটির লেভেল আছে, মাটির সমান্তরালে থাকে, এইগুলো একটা পর্ব, এগুলো একটা পর্ব, এগুলো একটা পর্ব, এখানে একটা পর্ব। এদের প্রতিটি পর্ব থেকে, মানে এই যে বলছে প্রতিটি, এই যে পর্ব, এই যে পর্ব, প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে, এই যে গুচ্ছমূলগুলো বের হয়েছে মাটিকে আঁকড়ে ধরে, মাটির ভিতরে ঢুকে পড়ে আঁকড়ে ধরে, যেমন ঘাস, আমরুলি। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো আমরুলি। ট্রেলার বা শয়ান এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে, কিন্তু পর্ব থেকে মূল বের হয় না। যেমন পুঁইশাক, মটরশুঁটি। অর্থাৎ এই গাছগুলো যতই মাটির সমান্তরালই থাকুক না কেন, পর্ব থেকে কখনো মূল বের হবে না। আরোহিণী। এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে, এরা ক্লাইম্বার বা আরোহিণী। তুমি দেখো
ওই যে শিম জাতীয় গাছ, তারপরে পান গাছ, বেত গাছ, কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে অবলম্বন করে উপরের দিকে উঠে, এই জন্য এদেরকে বলা হয় আরোহণী। এবার আসলে দেখি পাঠ 7 কাণ্ডের কাজ। গাছের কাণ্ড কী কী কাজ করে অনুমান করে তোমার খাতায় লিখো। এটা তোমাদের বই থেকে বলা হয়েছে। তো তোমরা ইচ্ছা করলে অনুমান করে আগে লিখে নিতে পারো। তো বইয়ের মধ্যে যা আছে আমি তাই দিলাম, তোমরা আগে এটাও পড়বে, তো অবশ্যই পড়বে, তার আগে নিজেও চেষ্টা করে দেখবে। এবার তোমাদের লেখা যদি তোমরা চেষ্টা করে থাকো, তাহলে এই 5টা কাজের সাথে তোমাদের লেখাটা একটু মিলিয়েও দেখতে পারো, মিলেও যেতে পারে, বেশিও হতে পারে, হলে ভালো। যেমন এই কাজগুলো কি, কাণ্ড পাতা, ফুল, ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে, এটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ। কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে, যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। কাণ্ড শোষিত পানি, খনিজ লবণ শাখা প্রশাখা, পাতা, ফুলে এবং ফলে পরিবহন করে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহ সর্বত্র ছড়িয়ে পড়ে। কচি অবস্থায় সবুজ কাণ্ড, মানে যখন একদম কাণ্ডটা কচি থাকে তখন কিন্তু কাণ্ডটা সবুজও থাকে। সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা উদ্ভিদের কাণ্ড সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের মনে কোনো প্রশ্ন যদি থেকেই থাকে, তাহলে প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে করবে। পরবর্তীতে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।